কেমন হয়। এই যে একটা স্টেপলস, চলে গেল স্টেপলসটা। এই যে এটা ফলো করছেন বা এটা ফলো করছেন, দেখেন এটার মধ্যে দাপ আছে না অনেকগুলা, নাই দেখছেন? মানে সিঁড়ি এই থাকবে, সিঁড়ি ডাবগুলা, দিয়ে নিচে নেমে পানি এই নিচে। ডাবগুলা কি করছে, একবার পানি নিচে গেছে। স্টেপলস আর অনেক রকমের আছে, এটাও একটা স্টেপলস, ঠিক আছে? এই যে সিঁড়ি দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নামছে। এই স্টেপলস গুলা সাধারণত ইন্ডিয়াতে অনেক বেশি। বুঝতে পারছেন স্টেপলসটা? আপনারা বুঝছেন দেখতে কেমন হয় স্টেপলসটা? অনেক আপনারা ইন্ডিয়ান দেখেন মুভিতে দেখা যায়। এই যে স্টেপলস। আচ্ছা, ওয়েল, তাহলে আমরা বলছি এ মিলিনিয়াম এগো স্টেপওয়েলস ডাবকুয়া। তাহলে স্টেপলস ওয়ার ফান্ডামেন্টাল টু লাইফ ইন দ্য ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া। মানে আমরা প্রথমে কিন্তু এভাবেই পড়ে পড়ে শিখবো, কিন্তু এরপরে আমরা যখন মানে আপনার দু তিনটা মডিউল করবো, তারপরে আমরা স্ক্রিনিং ওগুলোর দিকে যাবো। বর্তমানে আমরা এভাবেই পড়বো। তাহলে এই মিলিনিয়াম এগো 1000 বছর আগে এই স্টেপওয়েলস ওয়ার ফান্ডামেন্টাল টু লাইফ ইন দ্য ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে মানে আপনারা ড্রাইয়েস্ট বলতে কি বোঝেন? এই যে ড্রাইয়েস্ট কথাটা আছে এখানে না, ইচ্ছা এ ড্রাইয়েস্ট, এর ড্রাইয়েস্ট অর্থ কি? আমরা ড্রাই বলতে শুষ্ক বুঝি, আর ড্রাইয়েস্ট বলতে বোঝায় সবচেয়ে শুষ্কতম এলাকা। এ পার্ট মানে এলাকা। তাহলে বলে যে মিলেনিয়াম এগো স্টেপলস ওয়ার ফান্ডামেন্টাল টু লাইফ ইন দ্য ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া। মানে ইন্ডিয়ার যে শুষ্কতম যে অঞ্চলগুলো ছিল, এই অঞ্চলগুলোতে একেবারে জীবনের সাথে সম্পৃক্ত একটা বিষয়। Although many have been neglected, recent restoration has returned. তাহলে এখানে although many have been neglected, যদিও অনেকগুলারে কি করা হয়েছে, মানে নেগলেক্ট করা হয়েছে, মানে এগুলার ব্যবহার করা হয় না। রিসেন্ট রেস্টোরেশন, সাম্প্রতিক সময়ে সংস্কার, রেস্টোরেশন শব্দ অর্থ হচ্ছে সংস্কার, হ্যাজ রিটার্ন দেম টু দেয়ার ফর্মার গ্লোরি। মানে আগে যেমন বলা হইতো যে এই স্টেপওয়েলসগুলা ফান্ডামেন্টাল ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার শুষ্কতম অঞ্চলগুলোতে এটা ছিল একেবারে ফান্ডামেন্টাল একটা বিষয়। তো বলা হয়েছে যে মাঝখানে অলদো মেনি হ্যাভ বিন নেগলেক্টেড, যদিও অনেকগুলো বিষয়কে অবজ্ঞা করা হয়েছে, মানে এগুলোর ব্যবহার করা হয় নাই। রিসেন্ট সাম্প্রতিক সময়ে সংস্কার কার্য চালানোর ফলে এগুলা কি হয়েছে, আবার এগুলোর পুরানো ঐতিহ্য গ্লোরিতে ফিরে আসছে। রিচার্ড কক্স, মানে রিচার্ড কক্স হচ্ছে একজন সাংবাদিক ভদ্রলোক, ট্রাভেল টু দ্য নর্থ ওয়েস্টার্ন। তিনি এই যে উত্তর এবং পশ্চিম ইন্ডিয়ার উত্তর পশ্চিম দিকে সে কী করছিল, ভ্রমণ করেছিল টু ডকুমেন্ট একটা একটা মনে করেন যে তার ডকুমেন্ট তৈরি করার জন্য, মানে ডকুমেন্ট তো বুঝেনি আপনি, একটা একটা মনে করেন যে ডকুমেন্ট, মানে বাংলাটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। তো দিস স্পেকটিকুলার মনুমেন্টস ফ্রম এ বাইগন এরা। এই বাইগন এরা অর্থ হচ্ছে অতীত যুগ। বাইগন এরা অর্থ কি না, ইচ্ছা বাইগন এরা অর্থ কি? ঐতিহ্য। অতীত যুগ। চমৎকার। তাহলে আমরা এই প্যাসেজটা পুরাটা একসাথে পড়বো এখন। তাহলে এখানে এইটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এ মিলেনিয়াম এগো, 1000 বছর আগে, স্টেপওয়েলস ডাবকুয়া ওয়ার ফান্ডামেন্টাল টু লাইফ ইন দ্য ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার শুষ্কতম অঞ্চলগুলোতে এগুলা ছিল মানুষের জীবনে একটা অবিশ্য, মানে খুবই, এবং মানে এটাকে আমরা বলতে পারি পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। অলদো মেনি হ্যাভ বিন নেগলেক্টেড, যদিও অনেকগুলা জিনিসকে, অনেকগুলা মানে ডাবকুয়া এখন আর ব্যবহার হয় না। রিসেন্ট রেস্টোরেশন হ্যাজ রিটার্ন দেম টু দেয়ার ফর্মার গ্লোরি। মানে বর্তমানে সংস্কার কাজ বলে এগুলো আবার তাদের আগের যে মানে ঐতিহ্য আছে বা আগের যে রূপ আছে ওই রূপে ফিরে আসছে। রিচার্ড কক্স ট্রাভেল টু দ্য নর্থ ওয়েস্টার্ন। রিচার্ড কক্স একজন সাংবাদিক, তিনি নর্থ ওয়েস্টার্নে মানে উত্তর পশ্চিমে, ইন্ডিয়ার উত্তর পশ্চিমে ভ্রমণ করেছিল টু ডকুমেন্ট একটা, এটা প্রামাণ্য চিত্র বলে। জরিপ। হ্যাঁ,
হ্যাঁ জরিপ, একটা জরিপ বা প্রমাণচিত্র মানে তৈরি করার জন্য দিস স্পেকটিকুলার স্পেকটিকুলার তো হচ্ছে যে মানে একটা মানে আপনার মানে এক্সট্রা অর্ডিনারি বলতে পারেন স্পেকটিকুলার মনুমেন্টস ফ্রম বাইগন এরা, মানে এই যে বাইগন এরা মানে অতীত সময়ের। তাহলে এখানে মূল অর্থটা দাঁড়াইছে, হ্যাঁ নাইদ মূল অর্থটা বলেন তো এটার। মূল অর্থটা হচ্ছে অনেক মানে 1000 বছর আগে ধাপগুলো ছিল ইন্ডিয়ার খরাপ্রবণ এলাকার একটা মৌলিক চাহিদা, যদিও বর্তমানে অনেক নষ্ট হয়ে গেছে, কিন্তু সংরক্ষণের কারণে কিছু কিছু অবশিষ্ট আছে। আর হ্যাঁ। রিচার্ড ইনি একটা সাংবাদিক, ইনি হচ্ছে এগুলা জরিপ করে বের করেন। হ্যাঁ এখানে একটা বিষয় হচ্ছে এরকম যে মূলত কথাটা বোঝাইতে হয়েছে যে 1000 বছর আগে ধাপকাগুলো ইন্ডিয়ার মানুষের জীবনে একটা মানে খুবই অবিচ্ছেদ্য অংশ ছিল, যদিও মানে কি মানে এই ধাপকাগুলা আপনার মানুষের এখন ব্যবহার করতেছে না, কিন্তু রিসেন্ট মানে সংস্কার কার্য সম্পাদনের ফলে এগুলো আবার আগের জায়গায় ফিরে আসছে। তো রিচার্ড কক্সটন একজন ব্যক্তি, তিনি মূলত ইন্ডিয়ার উত্তর পশ্চিম এলাকায় ভ্রমণ করে সে একটা মনে করেন যে জরিপ পরিচালনা করছিল তাদের এবং এই ধরনের যে স্পেকটিকুলার মনুমেন্ট একটা বিশেষত্ব যে মানে আপনার মানে স্থাপত্য শিল্প এবং এইগুলোর ঐতিহ্য সম্পর্কে সে কী করছিল মানে একটা ডকুমেন্টস তৈরি করছিল। আচ্ছা দ্বিতীয় স্টেপটাতে আছেন, তো দ্বিতীয় স্টেপে বলা হয়েছে ডিউরিং দ্য 6th and 7th centuries। তাহলে এখানে একটা বিষয় মাথা রাখবেন, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। সেঞ্চুরিজ বলতে বোঝায় যে 100 বছর সময়কালকে এক সেঞ্চুরিজ বলে, কিন্তু এই শতাব্দীটা শুরু হয় কখন থেকে? যেমন আমি যদি বলি যে 5ম শতাব্দী, তাহলে বুঝতে এটা কিন্তু 4000 সাল থেকে গণনা শুরু হবে, 4001 থেকে। নাইট সাহেব কি আমার কথা বুঝতেছেন? যেমন এখানে বলতে যে 6ষ্ঠ শতাব্দী, তাহলে মানে কি এই যে 5000 খ্রিস্টাব্দ থেকে কিন্তু গণনা শুরু হয়েছে, 5001 থেকে শুরু গণনা। তাহলে এখানে বুঝতে হবে যে 6th and 7th সেঞ্চুরি মানে হচ্ছে যে আপনার 500 সাল থেকে আপনার এই 7th সেঞ্চুরি মানে অর্থ মানে হচ্ছে যে 699 বছর, 699 সাল। হ্যাঁ। তাহলে এই যে একাধিক 100, তাহলে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে এখানে যে বলতে শতাব্দীটা আমাদের জানতে হবে কেন, কারণ ওই যে এটা আমাদের মানে প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে কাজে লাগবে, এবং এটা শুধু একটা প্যাসেজের মধ্যে না, প্রত্যেকটা প্যাসেজের মধ্যে এইটা পাবে। এই জন্য এই কনসেপ্টটা আমাদের সবার ক্লিয়ার থাকতে হবে যে যদি বলা হয় 5ম শতাব্দী, বুঝতে হবে 401 থেকে শুরু হবে। যদি বলা হয় 6ষ্ঠ শতাব্দী, তাহলে বুঝতে হবে যে আমার 1 বছর আগে থেকে গণনা শুরু হবে। যেমন এখানে 7ম শতাব্দী বলছে, তাহলে মানে হচ্ছে কি যে 699, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ডিউরিং দ্য 6th and 7th সেঞ্চুরি, তাহলে 6ষ্ঠ এবং 7ম শতাব্দীতে মানে শুরুকালীন সময়ে ওই সময়কালকে দ্য ইনহ্যাবিটেন্ট মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট এলাকার বসবাসকারী মানে আবাসস্থলকে বোঝায়। অফ দ্য মডার্ন ডে স্টেটস অফ গুজরাট অ্যান্ড রাজস্থান, মানে আগে তো আর গুজরাট রাজস্থান ছিল না। তো ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া ডেভেলপড এ মেথড অফ অরিজিন অ্যাক্সেস টু ক্লিন ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার ডিউরিং দ্য ড্রাই সিজন ফর ড্রিঙ্কিং, ব্যাথিং, ওয়াটারিং অ্যানিমেলস অ্যান্ড ইরিগেশন। তাহলে এই যে পুরা মানে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার অর্থটা হচ্ছে যে 6ষ্ঠ এবং 7ম সেঞ্চুরিতে যে গুজরাট এবং রাজস্থানের যে আদিবাসীরা ছিল তারা কি করতো, মানে এটা মূলত গুজরাট এবং রাজস্থানটা ছিল ইন্ডিয়ার উত্তর এবং পশ্চিম দিকে। তো তারা একটা মেথড আবিষ্কার করছিল, যেটা হলো মূলত যে তারা মানে প্রকৃতির যে ভেতরের যে মানে মাটির ভেতরে যে পানি এবং ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার এবং ডিউরিং দ্য রেনি মানে ড্রাই সিজন ড্রিঙ্কিং, বাথিং, ওয়াটারিং অ্যানিমেলস অ্যান্ড ইরিগেশন মানে হচ্ছে যে জমি চাষ, জমির মধ্যে পানি দেওয়া। তাহলে এই পদ্ধতিটা তারা কি করছিল, আবিষ্কার করছিল। However, significant of this invention, the step well goes beyond. It is utilitarian application. Utilitarian মানে হচ্ছে যে আপনার যেটা মূলত বাস্তবমুখী, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে প্রয়োগ। তাহলে মানে অ্যাপ্লিকেশন মানে ব্যবহারিক প্রয়োগ আর কি। তাহলে এখানে মূলত জিনিসটা বলা হয়েছে যে যেভাবেই হোক
হাউএভার যেভাবেই হোক এগুলোর গুরুত্ব এইগুলোর আবিষ্কারের গুরুত্ব মানে এবং ব্যবহারিক দিক এটা খুবই ব্যাপক ছিল। তাহলে এটার পুরোটা অর্থ এমন দাঁড়ালো, ডিউরিং দ্য 6th and 7th centuries inhabitant of the modern days state of Gujarat and Rajasthan in northwestern India developed a method of gaining access to clean, মানে তারা মূলত একটা মেথড আবিষ্কার করছিল যেটার মধ্য দিয়ে মানে এরিয়াল স্টেপ ওয়েলস মেথডটা, এবং তারা স্টেপ ওয়েলসের মধ্য দিয়ে মানে পরিষ্কার পানি পাইতো, মানে গ্রাউন্ড ওয়াটার পাইতো, এবং ড্রাই তারা মানে পানি পান করতে পারতো, এবং তারা গোসলও করতে পারতো, এবং তাদের এনিমেলকে গোসল করাতে পারতো, এবং তাদের যে জমির সেচ কার্য এটা সম্পাদন করতে পারতো। তো বলছে হাউএভার সিগনিফিকেন্স অফ দিস ইনভেনশন, মানে যাই হোক এই ধরনের আবিষ্কারের যে গুরুত্ব স্টেপওয়েলস গোজ বিয়ন্ড ইটস ইউটিলিটি এন্ড অ্যাপ্লিকেশন, এটা মূলত চলে গেছে যে তাদের ব্যবহারিক এবং প্রায়োগিক দিক থেকে। আচ্ছা, তারপরে থার্ড যে প্যাসেজ আছে তার নাইন, আপনি দ্বিতীয় প্যারাটা বাংলাটা বলেন তো। স্যার দ্বিতীয় প্যারাটা হচ্ছে 6ষ্ঠ এবং 7ম সেঞ্চুরিতে গুজরাট এবং রাজস্থানের উত্তর পশ্চিম অঞ্চলে ওরা একটা মেথড খুঁজে পায় যার মাধ্যমে ক্লিন পানি খুঁজে পাইছিল, যেগুলো তারা খাওয়ার কাজে প্রয়োজনে জমিতে ব্যবহার করে। আচ্ছা, মেথডটা কি তার মেথডটা হচ্ছে স্টেপওয়েলস। মেথডটা হচ্ছে কি স্টেপওয়েলস? জি স্যার, স্টেপওয়েলস। এই স্টেপওয়েলসটা আপনার মানে স্টেপওয়েলসের মাধ্যমে তো তারা কি করতো, তারা ক্লিন ওয়াটার পাইতো, ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার ডিউরিং দ্য ড্রাই সিজন, এবং ড্রিঙ্কিং এবং বাথিং করতে পারতো, ওয়াটারিং অ্যানিমেলস করতে পারতো, এবং ইরিগেশন করতে পারতো। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন মেথড বলতে এটা কিন্তু কি পয়েন্ট, মেথড বলতে কোনটা স্টেপওয়েলসের আবিষ্কারটা, ঠিক আছে? এবং এটা মূলত কোথায়, এটা রাজস্থান এবং গুজরাট, এবং এটা মূলত অবস্থিত কি ওই ইন্ডিয়ার উত্তর পশ্চিম দিকে এই অঞ্চলটা। আচ্ছা, দ্বিতীয়ত আমরা যে জায়গাটাতে যাব বলা হয়েছে যে ইউনিক টু দ্য রিং। তাহলে রিং মানে কি অঞ্চল, যেটা মূলত স্টেপওয়েলস আর অফেন আর্কিটেকচারালি কমপ্লেক্স। বলা হয়েছে যে এই যে মানে ইউনিক যে মানে অঞ্চল আছে, স্টেপওয়েলস আর অফেন আর্কিটেকচারালি কমপ্লেক্স, মানে আর্কিটেকচার মানে কি স্থাপত্যবিদ্যা বা স্থাপত্য। বলছে যে এই যে স্থাপত্যের দিক দিয়ে মানে নকশা কার্যের দিক থেকে এটা মূলত একটা কি ছিল, জটিল ছিল, and very widely in size, এটা বড় ছিল, and shape, এটা আকারটা, during their heyday মানে হচ্ছে স্বর্ণযুগ। heyday মানে কি স্বর্ণযুগ। তাহলে এটা আর লেখা লাভ নাই। heyday মানে they were placed gathering of leisure, মানে মানুষ অবসর সময় এসে এই স্টেপওয়েলসের উপরে বসে থাকতো, রিল্যাক্সেশন অ্যান্ড উর্শিপ, অনেকে এখানে ধর্মকার্য পালন করতো, ভিলেজার্স অল বাট দ্য লোয়েস্ট কাস্ট। তো অল বাট শব্দের অর্থ হচ্ছে মানে ব্যতীত, অ্যাকসেপ্ট। তাহলে সবচেয়ে নিচু জাতি বা কাস্টের মানুষ ছাড়া বাকি সবাই কি করতো এখানে, মানে আপনার লেজার সময় এসে সময় কাটাতে পারতো, তারা পূজা অর্চনা করতে পারতো, তারা আপনার এই রিল্যাক্স নিতে পারতো। কিন্তু অলবাট অর্থ ব্যতীত, লোয়েস্ট ক্যাস্ট নিম্ন জাতির লোকদের ছাড়া সবাই এই কাজটা করতে পারতো। Most staples are found dotted, ছড়ানো। তাহলে বলা হয়েছে যে মোস্ট স্টেপলস আর ফাউন্ড ডটেড, এই স্টেপলসগুলা দেখা যেত যে ছড়িয়ে ছিটিয়ে আছে, ডটেড অ্যারাউন্ড দ্য ডেজার্ট এরিয়া, মানে ডেজার্ট এরিয়া তো মরুভূমি অঞ্চলগুলোতে এটা থাকতো। গুজরাট হোয়ার দে আর কল বাপ। তাহলে গুজরাটে এই স্টেপলসগুলোর কি বলা হয়তো নাহিদ, ভাব। এটা মাথায় রাখবেন, এটা প্রশ্নের মধ্যে কিন্তু থাকবো যে এটাকে ভাব বলা হয়তো। এন্ড রাজস্থানে তাদেরকে বলা হতো বাউরি, তাদেরকে কি বলা হতো বাউরি। তাহলে এটা মাথায় রাখতে হবে, ভাব আর বাউরি। গুজরাটে বলা হতো ভাব,
আর রাজস্থানে বলা হতো বাউরি। হোয়াইল এ ফিউ অলসো সার্ভাইভ ইন দিল্লি। এখানে কিন্তু একটা বেশি মাথা রাখতে হবে, এমন প্রশ্ন কিন্তু আছে। এখানে বলে যে ফিউ সার্ভাইভ ইন দিল্লি, তাহলে দিল্লির মধ্যে কিন্তু বেশি না, দিল্লির মধ্যে কি না বেশি না, খুব কম। কিন্তু এই স্টেপেলসগুলোর অবস্থান ইন্ডিয়ার নর্থ এবং ওয়েস্টার্ন সাইডের গুজরাট এবং রাজস্থান। তারপর বলা হয়েছে যে সাম ওয়ার লোকেটেড ইন অর নেয়ার ভিলেজেস অ্যাজ পাবলিক স্পেস, মানে বলা হয়েছে যে কিছু অবস্থান গ্রাম্য অঞ্চলে এবং পাবলিক স্পেসে ফর দ্য কমিউনিটি, সম্প্রদায়ের জন্য। আদার্স ওয়ার পজিশন বিসাইডস রোড অ্যাজ এ রেস্টিং প্লেস ফর ট্রাভেলার্স। তাহলে এখানে বলা হয়েছে যে কিছু আছে গ্রাম্য অঞ্চলের পাবলিক স্পেস হিসেবে ব্যবহৃত হয় কমিউনিটির মধ্যে, আবার অনেকগুলো আছে যেগুলোর পজিশন বিসাইডস রোড সাইড এবং রেস্টিং প্লেস, যা মূলত আপনার সাউনি হিসাবে এটা ব্যবহৃত হয়, মানে মানে যারা ট্রাভেলার আছে তাদের মানে মানে আপনার রেস্টের স্থান হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এই যে জায়গাটা, এটাতে বলা হয়েছে মূল কথাটা হচ্ছে এরকম যে মানে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত যে কারুকার্য আছে এগুলা বিভিন্ন স্থানে আছে। স্টেপওয়েলসগুলা সাধারণত আর্কিটেকচারালি অনেকটা জটিল এবং এগুলা মানে ভেরি ওয়াইডলি সাইজ, বড় ধরনের এবং শেপ। ডিউরিং দেয়ার হেডে, তাদের স্বর্ণযুগে দে ওয়ার প্লেসড এ গ্যাদারিং লেজর রিল্যাক্সিং and worship of village, all but lowest case. Most stepwells are found dotted around the desert areas. Gujarat, where they are called Bhab, Rajasthan, where they are known as a Bauri, while a few also survive in Delhi. Some were located in or near villages as public space for the community. Others were positioned beside roads or রেস্টিং প্লেস ফর ট্রাভেলার্স। তাহলে আমরা কি নাই এতটুকু বুঝতে পারছি? এই প্যাসেজটাকে, এই অংশটাকে বুঝতে পারছেন? কি বুঝছেন বলেন তো? স্থাপত্যের দিক থেকে এটা হচ্ছে অনেক জটিল। অন্য যুগে এটি ব্যবহার হতো ধর্মকার্য বিশ্রামের দিক থেকে, কিন্তু নিম্ন জাতের যারা তারা এখানে প্রবেশ করতে পারত না। গুজরাটে স্টেপওয়ালকে ভাব বলে, আর রাজস্থানে বাউরি বলে ডাকে। আর কিছু পরিমাণ দিল্লিতেও স্টেপওয়াল আছে। আর স্টেপওয়াল গ্রাম অঞ্চলে আছে, আর সেই সাথে রাস্তার পাশেও কিছু পরিমাণ আছে যেখানে মানুষ বিশ্রামের জন্য ব্যবহার করে। হ্যাঁ, ট্রাভেলাররা, ভ্রমণকারীরা। চমৎকার। মানে এখানে ট্রাভেলার বলতে পথচারীকে বোঝানো হয়েছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ট্রাভেলার বলতে পথচারীকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখন থার্ড সেকশনে যাব। আচ্ছা, থার্ড সেকশন আছে as their name suggests, stepwells comprise a series of stone step descending, মানে বলা হয়েছে যে as their name, যেহেতু তাদের নাম সাজেস্টেড, মানে প্রস্তাব করা হয়েছে stepwells comprise a series of stone, মানে এগুলা মূলত এই কতগুলা মনে করেন যে এই মানে স্টোনের সাথে এগুলা মনে করেন যে একটার পরে একটা আপনার ডিসেন্ডিং মানে হচ্ছে যে আপনার উপরতে নিচে, ডিসেন্ডিং অর্থ হচ্ছে কি মানে আপনার উপরতে নিচে, ফ্রম গ্রাউন্ড লেভেল টু দ্য ওয়াটার সোর্স, নর্মালি অ্যান আন্ডারগ্রাউন্ড একুইফায়ার, মানে একুইফায়ার অর্থ হচ্ছে জলস্তর। আন্ডারগ্রাউন্ড মানে কি, যে নিম্নের যে জলস্তর আছে এই জলস্তর পর্যন্ত এটা বিস্তৃত। তাহলে একুইফায়ার অর্থ জলস্তর, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এখানে কথাটা বলা হয়েছে এরকম, অ্যাজ দেয়ার নেম সাজেস্ট, যেহেতু তাদের নাম প্রস্তাব করা হয়েছে, স্টেপওয়েলস কম্প্রাইজ, স্টেপওয়েলস মূলত মানে মানে বুঝায় সিরিজ অফ স্টোন, একটা মানে কতগুলা স্টোনের ধাপ, যেগুলো মূলত আপনার যে উপর থেকে মানে উপর থেকে নিচে আসছে, ফ্রম গ্রাউন্ড লেভেল টু দ্য ওয়াটার সোর্স, নর্মালি আন্ডারগ্রাউন্ড একুইফায়ার, যেটা মূলত একবারে নিম্নের যে জলস্তরে আছে ওই জলস্তরে যা পৌঁছেছে। অ্যাজ ইট রিসেটস মানে হচ্ছে কমা, রিসেট শব্দের অর্থ হচ্ছে কমা, ফলোয়িং মানে পরে। তো বলা হয়েছে যে অ্যাজ ইট রিসেটস ফলোয়িং দ্য রেইনস, বলা হচ্ছে যে এই ডাবগুলা মানে বৃষ্টির পরে কমে আসে।
কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে একটা মনে করেন যে আপনি একটা গর্ত খুললেন, এই গর্তর ভেতরে ঢুকতে 10টা সিঁড়ি লাগে, কিন্তু যখন বৃষ্টি আসবে তখন তো স্বাভাবিকভাবেই পানির স্তর উপরে যাবে এবং এবং সিঁড়ির পরিমাণটা কমে আসবে। এই জিনিসটা এখানে বোঝাতে চাইছে। রেনের বৃষ্টির পরে when the water level was high, যখন পানির স্তরটা উচ্চ থাকে, the user needed only to descend, মানে তাদেরকে তখন মানে 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 কম ডিসেন্ড করতে হয়, এই ফিউ স্টেপস মানে কম কম স্টেপে যাইতে হয় টু রিচ ইট। when it was low, several levels would have to be negotiated, মানে অনেকগুলো ধাপ কি করতে হয়, পার হতে হয়। নেগোশিয়েট এখানে পার হওয়ার অর্থ ব্যবহৃত হয়েছে। নাই আপনি বলেন তো এটার অর্থটা বলেন। এর নাম স্টেপ ওয়াল, পাথরের উপর পাথর দিয়ে উপর থেকে নিচে দিয়ে একদম ভর্তির স্তর পর্যন্ত বৃষ্টি হয়, তখন বৃষ্টি হয় তখন ধাপ অতিক্রম করতে হয়। হ্যাঁ, কারণ বৃষ্টির ফলে পানির গভীরতা উপরে। হ্যাঁ, মানে মূলত এখানে যে জিনিস বুঝাই দিতে যে স্টেপ ওয়ালস হচ্ছে অনেকগুলো স্টোনের ধাপ এবং দুইটা কি পরিমাণ কমে, আর যখন বৃষ্টি হয় না শুষ্ক মৌসুমে তখন ধাপের পরিমাণ বাড়ে। এই জিনিসটাই বোঝানো হয়েছে এই জায়গাটার মধ্যে। না ইচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমাদের আসতে হবে এর পরের পরের মানে স্টেপটা। এখানে বলা হয়েছে যে সাম ওয়েলস আর বাস্ট। বাস্ট মানে হচ্ছে বড়, বাস্ট মানে হচ্ছে কি বড় বা গভীরতাকে বোঝায়। সাম ওয়েলস আর বাস্ট ওপেন ক্র্যাটার। ক্র্যাটার মানে মানে যেটা মূলত বলা হয়েছে যে গহ্বরের কথা বলা হয়েছে যে ক্র্যাটার্স with hundreds of steep paving each sloping side, মানে এটা বোঝানো হয়েছে যে আপনার যখন নাকি মনে করেন যে একটা বলছে সামওয়েলস আর বাস্ট এবং এটা ওপেন মানে অনেকটা মনে করেন যে উন্মুক্ত গহ্বরের মতো, তো যার প্রতিটা ডালু ডালু পাশে শত শত সিঁড়ি স্তরে সাজানো রয়েছে। মানে আপনার স্টেপওয়েলস গুলা গেলে দেখবেন যে স্লোপটা যে আছে স্লোপটা কিন্তু আপনার আস্তে আস্তে ধাপে ধাপে সিঁড়ি দিয়ে আসছে। তো স্বাভাবিকভাবেই তো অনেকগুলো মনে করেন যে সিঁড়ি লাগবে, এটাই স্বাভাবিক। আমরা যখন একতলা থেকে দোতলায় উঠি তখন তো আমরা এই স্লোপটা পাইয়া উঠি না। নাইট কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এখানে এই কথাটাই বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে টায়ার্স মানে ধাপে ধাপে, আদার্স আর মোর ইলাবারেট। ইলাবারেট মানে কি ব্যাপক, ইলাবারেট মানে কি বিশদ। ইলাবারেট শব্দের অর্থ হচ্ছে বিশদ। তো বলছে আদার আর মোর ইলাবারেট উইথ লং স্টেপ প্যাসেজেস লিডিং টু দা। আচ্ছা, আমাদের কি টাইম রান আউট হয়ে যাবো নাকি নাইট? আচ্ছা, 10 মিনিটের আগে আমার বলবেন, আমি আবার গ্রুপ ক্রিয়েট করব। সাম ওয়েলস আর বাস্ট ওপেন ক্র্যাটার্স উইথ হান্ড্রেডস অফ স্টেপস paving each sloping side, often in tiers. Others are more elaborate with long stepped passages leading to the water by several stories. তাহলে এই যে অংশটা বলছে, এই অংশটাতে কি বলছে? বলছে যে কিছু কুয়া বিশাল এবং উন্মুক্ত গহ্বরের মতো, যার প্রতিটি ডালু পাশে শত শত সিঁড়ি স্তরে স্তরে সাজানো রয়েছে। অন্যগুলো আরো বিস্তৃত ও জটিল কারুকার্যময়, যেখানে দীর্ঘ সিঁড়িযুক্ত পথ ধরে কয়েকতলা পেরিয়ে পানির কাছে পৌঁছাতে হয়। তাহলে সাম ওয়েলস আর বাস্ট ওপেন ক্র্যাটার উইথ হান্ড্রেডস অফ স্টেপস paving each sloping side, often in tiers. Others are more elaborate with long stepped passage leading to the water by several stories, built from stone and supported by pillars. They also include pavilions. Pavilion অর্থ কি বলেন তো? নাইচাপ ছাউনি, এক্স্যাক্টলি। তো বলছে যে built from stone and supported by pillar,
visitors, which are relentless heat. But perhaps the most impressive features are the intricate decorative sculpture that embellish many staples, showing activities from fighting and dancing to everybody acts such as a women combing মানে হচ্ছে মাথা আঁচড়ানো, their hair and churning butter. খুব চমৎকার কথা বলছে। বলছে যে আপনার পাথর দিয়ে তৈরি এবং স্তরে স্তরের উপর ভর করে থাকা এই কুয়াগুলো প্যাভিলিয়ন ছাউনি থাকতো, যা দর্শনার্থীদের তার তীব্র গরম থেকে রক্ষা করত। তবে সম্ভবত সবচেয়ে চিত্তাকর্ষক বৈশিষ্ট্য হলো বহু দাপকুয়া জুড়ে থাকা জটিল ও অলংকারিক ভাস্কর্যগুলো, যেগুলোতে যুদ্ধ ও নাচ থেকে শুরু করে নারীদের চুল আঁচড়ানো ও মাখন তোলার মতন দৈনন্দিন কাজকর্মের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে নাইচা এই যে অংশটা, এই অংশটা বাংলাটা বলেন তো আপনি। এখানে বোঝানো হয়েছে যে কুয়া অনেক গভীর, মানে অনেক বিশাল এবং গভীর, কত সিঁড়ি বেয়ে মানে নিচে নামতে হয়, বিস্তৃত কারুকার্য, আর কিছু সিঁড়িতে আর কি ছাউনির ব্যবস্থা আছে। হ্যাঁ, মানে দর্শনার্থীরা তীব্র গরম থেকে বাঁচে। হ্যাঁ, কিছু হচ্ছে আরো ছাউনিগুলো হচ্ছে মানে প্রাচীরগুলো যুদ্ধ এবং নাচ থেকে শুরু করে নাচের চুল আঁচড়ানো এবং মাখন তোলার কাজকর্মের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এখানে বলছে কি যে উইমেন্স কম্বিং এন্ড হেয়ারিং এন্ড চার্নিং বাটার। এই চার্নিং বাটার মানে কি মাখন না, এই বাটার মানে কি মাখন না, আর চার্নিং মানে কি তোলা, চার্নিং মানে কি তোলা, ঠিক আছে? তাহলে চার্নিং বাটার মানে মাখন তোলা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন আমাদের এর পরের প্যাসেজটা। 8 মিনিট হলে বলবেন, কারণ আমরা ওই যে শেষ করে দেবো, এরপরে আবার ইয়া করবো। বলছে ডাউন দ্য সেঞ্চুরিজ থাউজেন্ড অফ ওয়েলস ওয়ার কনস্ট্রাক্টেড থ্রু আউট নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। এই জিনিসটা মাথায় রাখবেন, এই নর্থ ওয়েস্টার্ন কথাটা মাথায় রাখবেন, এটা প্রশ্ন সলিউশনের সময় কাজে লাগবে। তাহলে মূলত এই যে স্টেপওয়েলস গুলো আছে, এই স্টেপওয়েলস গুলো সাধারণত ইন্ডিয়ার নর্থ ওয়েস্টার্ন সাইডে আছে, যেটা রাজস্থান এবং গুজরাট নামে পরিচিত, আর দিল্লিতে খুব কম আছে। বাট দ্য মেজরিটি হ্যাভ নাও ফলেন ইনটু ডিসইউজ। ডিসইউজ মানে কি, যেটা ব্যবহার অযোগ্য, ব্যবহার হচ্ছে না। মেনি আর ডেরিলিক্ট, জরাজীর্ণ, কিছুটা আছে জরাজীর্ণ। and dry as a groundwater has been diverted for industries use and the wells no longer reach the water table, কারণ ওয়াটার লেভেলটা কি নিচে চলে গেছে। their condition has not been helped by recent dry spells. এই ড্রাই স্পেলস অর্থ হচ্ছে অনাবৃষ্টি, এটা সবাই একটু মাথায় রাখবেন। ড্রাই স্পেলস অর্থ কি অনাবৃষ্টি, ড্রাই স্পেলস অর্থ অনাবৃষ্টি, এটা মাথায় রাখবেন। সাউদার্ন রাজস্থান suffered 8 years drought মানে হচ্ছে খরা between 1996 to and 2004। তাহলে 96 থেকে 2004 পর্যন্ত 8 বছর। তাহলে রাজস্থান কি করছিল, সাফার করছিল ড্রট। আর ড্রাই স্পেলস মানে কি নাইচাপ, হ্যাঁ, শুষ্ক আবহাওয়া। এটার একটা সুন্দর একটা মিনিং আছে ড্রাই স্পেলস, যেটাকে বলা হয় অনাবৃষ্টি। বলা হয় কি অনাবৃষ্টি। ড্রাই স্পেলস এর অর্থ কি অনাবৃষ্টি, এটা একটু খাতা নোট করেন। ড্রাই স্পেলস অনাবৃষ্টি মানে যেটা শুষ্ক বলা যায়, কিন্তু অনাবৃষ্টিটা হচ্ছে এটা পারফেক্ট একটা অর্থ। ড্রাই স্পেলস অর্থ অনাবৃষ্টি, আর ড্রট অর্থ খরা, এটা মাথায় রাখবেন। এই খরা অনাবৃষ্টিটা মোটামুটি কাছাকাছি জায়গার মধ্যেই আছে। যেমন বৃষ্টি না আসলে অনেকদিন এটা খরা বলে, আর ড্রাই স্পেলসটাও অনাবৃষ্টি মানে বৃষ্টি আসে না এরকম।
কে আচ্ছা আমরা দ্বিতীয় প্যারা যাচ্ছি however some however some important sites in Gujarat have recently undergone major restoration তাহলে restoration শব্দের অর্থ কি নাই সংস্কার সংস্কার and the state government announced in June last year that it plans to restore the stepwells throughout the state আচ্ছা তাহলে এখানে গেল আমার এটা নেক্সট in Patna the state ancient capital the stepwell Rani Ki Bha Queen's stepwell এটা মাথায় রাখবেন রানী কি ভাব এই রানী কি ভাব অর্থ কি Queen's stepwells is perhaps the finest current example. It was built a Queen Udahamati during the late 11th century but became a silted up following a flood during the 8th century. But the Archaeological Survey of India began restoring it in 1960 and today it is a pristine condition at 65 meters long, 20 meters wide and 27 meters deep. Rani Ki Bhab features a distinct sculpture carved into niches throughout the moment depicting আমরা কিন্তু depicting শব্দটা পড়ছিলাম না নাই কোথায় পড়ছিলাম বলেন তো এটা রাইটিং টেক্সট 1 এ পড়ছিলাম depicting চিত্রিত করা চিত্রায়িত করা আমরা ব্যবহার করতে পারবো depicting gods such as Vishnu and Parvati in various incarnations. Incredibly, in January 2001, this ancient structure survived devastating earthquake. আচ্ছা তাহলে কি আমরা ডিনাই করব নাকি ডিনাই কি করব তারপরে অর্থটা বুঝে সমান কিভাবে করব এখানে কি দেওয়া আছে 100 ঠিক আছে তাহলে এটা শেষ হোক সবাই একটু লিংক দেওয়ার সাথেই জয়েন করবেন দেরি করবেন না একটু এখন একটু কষ্ট হইব দুই একটা দিন একটু কষ্ট হইব এরপরে দেখবেন সহজে বুঝে যাবেন সবকিছু কারণ এখন একটু ধরেন প্রাথমিক অবস্থায় আপনাদেরকে এভাবে না বুঝে নিলে আপনারা যেটা অ্যাডজাস্ট করতে পারবেন না এরপরে দেখবেন আমি একটা পেজ অথবা সময়টা আরো কম লাগবে আপনাদের লক্ষ্য করি 189 এর গুণনীয়ক গুলো হলো এগুলা সবগুলো একটা থেকে যাবে বলতে হবে তাহলে 1 আছে দিলাম 3 অক্ষে 3 আবার 3 অক্ষে 3 একবার নিচে একবার বেশি আমরা নেব না আবার 3 অক্ষে 3 একবার নিচে নেব না তাহলে 3 7 অক্ষে 7 এক দিয়ে গেল শেষটা সবগুলো করতে হবে এবার 3 দিয়ে বলতে হবে 3 অক্ষে 3 একবার নিচে আর দরকার নাই 3 3 9 লিখলাম আবার 3 থেকে কত 9 তাহলে আমার দরকার নাই 3 নং 27 আচ্ছা 3 7 21 21 আমরা কি এখানে আচ্ছা দিলাম তাহলে 3 দেও গেল এবার 7 দিয়ে 7 তে কত 7 একবার নিচে দরকার নাই 3 7 21 21 নিচে দরকার নাই 3 7 এবার এটা দিয়ে এটা করবে 3 তে কত হয় 9 3 নং কত হয় 27 27 তাই না আবার 3 দিকে 9 3 নং 27 আবার 9 গুণ আবার 3 নং 27 আবার 27 গুণ 7 কত হয় 189 আবার এখানে 2 অক্ষে 2 3 অক্ষে 3
5 আর 5 7 আর 7 তাহলে কিন্তু আইছে তাই না? তাহলে 1 দেবা 2 2 আর 2 কোণে দরকার নেই 3 দুগুণী 6 এটা 6 নেছে 3 5 কত 15 15 নেছে 3 7 21 21 এখানে নেছে এবার আবার 7 দিয়ে 7 আর 7 নেছে 7 দুগুণী 14 14 নেছে 3 7 21 নেছে একবার তারপর 5 7 35 35 এখানে নেছে তো দেখা যাচ্ছে কি 189 ও 210 এর মধ্যে এক ছাড়া অন্য সাধারণ গুণনীয়ক যেমন এখানে কি পেলাম এখানে 7 এখানে 7 আছে এখানে 3 এখানেও কি আছে 3 আছে এখানে এখানে আছে 21 এখানে 21 এখানেও কি আছে 21 আছে সংখ্যাগুলো পরস্পর সমমৌলিক নয় সমমৌলিক হলে কি শুধু এক এক এরকম হবে আর বাকি সংখ্যাগুলো কি মিল থাকবে না তাহলে কি হবে সমমৌলিক হবে যেমন তারপর এইটা দেখবো 52 নম্বর তুমি 52 নম্বর তুমি কি করো তো শুধু করে শেষ করো এইগুলোটা বেরিয়ে গেল আর এইগুলো আছে না শুরু করবো তো এই এইগুলোটা বেরিয়ে গেল কি করবো আমি এখন কি করবো তুমি একদিন এত সুন্দর কেউ বুঝাই তাও তো বোঝে না 5 মিনিটের মধ্যে বুঝাই যাবে চলে যাবা তোমাদের একটা এমন নাম ই করতে হবে তাও তো পারলাম না আজকে মেডিকেল করে দেখি কি পারো নাকি সব বলে কিনা কি পারো নাকি লিঙ্ক শেষ করতে না না পারলে পারে আমি ওই যে সহজ যেরকম 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 দেখে দিলাম তাহলে ওই রকম লিখে দেবে সমমৌলিক নয় এই সংখ্যা দুটি সমমৌলিক নয় দুটি সংখ্যা দুটি সমমৌলিক ইন্টারনেট প্রতিনিয়ত ডিস্টার্ব দেয় এমন যারা এই
এইটা তো পড়লাম যে আরেকটি উদাহরণ হলো উত্তর গুজরাটের মুদ্রা সূর্য মন্দিরের পাশে অবস্থিত সূর্যকুণ্ড। আচ্ছা, তারা বলছে যে রাজস্থানে দ্য এনশিয়েন্ট সিটি অফ বুন্ডি এত কিলোমিটার সাউথ অফ জয়পুর is renowned for its architecture and including staples. One of the larger example of Ranji Ki Buri, which was built by the Queen of the Ring, Nath Batiji, in Eto at 46 meters deep, 20 meters wide, and 40 meters long. The intricately carved monument is one of the Eto Bauris commissioned in the Bondi area by সমবয়। নাথা বাদজি। রাজস্থানেও প্রচুর পরিমাণে এমন কুয়া রয়েছে। জয়পুর থেকে 200 কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রাচীন শহর বুন্দি তার চমৎকার স্থাপত্যের জন্য সুপরিচিত, যার মধ্যে রয়েছে দাপকূপগুলো। এর মধ্যে অন্যতম বড় একটি উদাহরণ হলো রানী জি কি বাউরি, যা 1699 সালে এই অঞ্চলের রানী নাথা বাদজি নির্মাণ করেছিলেন। 46 মিটার গভীর, 20 মিটার চওড়া, 40 মিটার দীর্ঘ এই জটিল নকশায় খোদাই করা স্মৃতিস্তম্ভটি বুন্দি এলাকায় রানী নাথাবাদজির নির্দেশে তৈরি হয় 21 বাউরি দাপকূপের মধ্যে একটি। তাহলে এখানে আমরা যে বিষয়গুলো পড়ে আসছি, এই প্যারাটা একটু কঠিন আছে। এই প্যারাটা এটা আমরা আরেকবার পড়ব প্রয়োজনে, নেক্সট। এই প্যারাটা সহজ হয়। ঠিক আছে, আমরা তাহলে আচ্ছা একবার গেলে মনে করবা সমমৌলিক, একবার বেশি গেলে কি সমমৌলিক না। ইন্টারনেট এখন জ্বালাচ্ছে কি জানি বুঝতেছি না তো। হয়েছে বাবা? তারপরে কি আছে? 850 খ্রিস্টাব্দের দিকে হর্ষত মাতা মন্দিরের পাশে নির্মিত এই বাউরি বা কুয়াটিতে শত শত আঁকাবাঁকা সিঁড়ি রয়েছে, যা এর 3টি পাশে দিয়ে চলে গেছে এবং খারাপভাবে 11 তলা নিচে নেমে গেছে, যার ফলে বারান্দাগুলো থেকে নিচের সিঁড়িগুলো দেখা যায়। এই জায়গাটাও একটু ডিফিকাল্ট আছে, আমরা এই জায়গাগুলোর একটু পরীক্ষা না পারলে রকম ভাগ করে দেখবো সমমৌলিক কিনা। একে বেশি গেলে বলবো কি সমমৌলিক নয়। আমরা যাচ্ছি। Constructed in around Eto, it's 9 stories deep with the last 2 being underwater. At ground level, there were Eto colonnades that opening from where the visitors descend 170 steps to the deepest water source. জয়পুর দিল্লি মহাসড়কের ঠিক পাশে অবস্থিত নিমরানা কি বাউরি এখনো সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত রয়েছে। 1700 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় নির্মিত এই কুয়াটি 9 তলা গভীর, যার শেষ 2 তলা পানি নিচে ডুবে রয়েছে। মাটির সমতলে বা প্রবেশ পথে 86টি স্তম্ভ বিশিষ্ট খোলা জায়গা রয়েছে, যেখান থেকে পানির উৎসের কাছে নেমে যায়। এই স্টেপটা একটু সহজ,
আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি টুডে following year neglect many of these monuments to mid-bill engineering have been saved by the Archaeological Survey of India, which has recognized the importance of preserving them as a part of the country's rich history. Tourists flock to wells in far-flung corners of the northwestern India to Ghazi in wonder at this architectural marvel from eto years ago, which serve as a reminder of both the ingenuity and artistry of ancient civilization and the value of water human existence. আজও বছরের পর বছর অবহেলার পর মধ্যযুগীয় প্রকৌশলীরা স্মৃতিস্তম্ভগুলোই ভারতের প্রত্যেক জরিপের বিভাগের রক্ষা করেছে, যারা দেশের সমৃদ্ধ ইতিহাসের অংশ হিসেবে এগুলো সংরক্ষণের গুরুত্ব স্বীকার করেছে। এত বছর আগের এই স্থাপত্যের বিস্ময়কগুলোকে অবাক চোখে দেখার জন্য পর্যটকরা উত্তর পশ্চিম ভারতের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত কুয়াগুলোতে ভিড় জমান। এই নিদর্শনগুলো প্রাচীন সভ্যতার বুদ্ধিমত্তা, শৈল্পিক দক্ষতা, মানুষের বেঁচে থাকার জন্য পানির গুরুত্ব উভয় বিষয়কেই আমাদের মনে করিয়ে দেয়। এই সংখ্যাগুলো কি বিভাজ্য কি? তখন এখানে আমরা কি করতে পারি? তাহলে নাইট সাহেব, যেমন দেখো, আমাদের এই প্যাসেজটার মধ্যে আমরা দুইটা প্যারা পাইছি একটু কঠিন, তাহলে এই প্যারাগুলো আমরা একটু আবার রিভাইজ দেবো। বের করলাম, হাতে নামালাম। রিভাইজ দিয়ে আমরা কোশ্চেনে যাব। আমার 5 আছে, 5 তিন হচ্ছে এই প্যারাটা আর হলো এই প্যারাটা, বের করে এই দুইটা প্যারা আমরা এক জায়গায় নিয়ে আসি। নিঃশ্বাস কি হলো? হলো না। এটা হচ্ছে আমরা কিভাবে আমরা নিয়ে এসে আমরা খেয়াল করো কি বলছে। আচ্ছা, এই প্যারাটার আমি নিচে দিয়ে দিচ্ছি। সংখ্যা দিয়ে নিচে কি বলে? নির্দিষ্ট মানে কি 3 বলছে 3 দিয়ে 545 6600 774 8535 Another example is the Sura Khund in Modera, northern Gujarat, next to the Sato to honor at the god of Sura. তাহলে এটার বাংলাটা অর্থটা হচ্ছে এরকম যে আরেকটি উদাহরণ হলো উত্তর গুজরাটের এত 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 সূর্য দেবতাকে সম্মান জানাতে নির্মাণ করেছিল। এই জিনিসটা এখানে নিয়ে আসা, তাহলে অর্থ দাঁড়াইছে যে এনাদার এক্সাম্পল, আরেকটি উদাহরণ হলো দ্য সুরেকুন্ডা, মানে উত্তর গুজরাটের মুদেরায় সূর্যকুণ্ড, যা 1026 সালে রাজা প্রথম ভীম সূর্য দেবতাকে সম্মান জানাতে নির্মাণ করেছিল। তাহলে তাহলে এখানে বলছে আরেকটি উদাহরণ হলো উত্তর গুজরাটের মুদেরায় সূর্য মন্দিরের পাশে অবস্থিত সূর্যকুণ্ড। তাহলে এটা হলো যে আমরা বলি সুরাকুণ্ড, এটা হলো সূর্যকুণ্ড। তো বলছে another example is the site, another example is the সূর্যকুণ্ড in Modera, northern Gujarat, next to the Sun Temple. সূর্য সান টেম্পল বিল্ড বাই কিং ভীমা। তাহলে রাজা ভীম, এটার উচ্চারণ হলো ভীম, কিং ভীম ইন এত টু অনার দ্য সুরাকুণ্ড দ্য গড সুরা। তো আরেকটি উদাহরণ হলো উত্তর গুজরাটের মুদেরায় সূর্য মন্দিরের পাশে অবস্থিত সূর্যকুণ্ড, যা 1026 সালে রাজা প্রথম ভীম সূর্য দেবতাকে সম্মান জানাতে নির্মাণ করেছিলেন। দ্বিতীয় লাইন অ্যাকচুয়াল a tank, kundo means reservoir or pond rather than well chart, including 4 sides of steps that descend to the bottom in the standing position. তাহলে এটার বাংলা অর্থটা বুঝুন যে এটি মূলত কুয়ার চেয়েও বড় একটি জলাশয় বা দিঘির মতো দেখতে। কুণ্ড মানে জলধার বা পুকুর, এতে তবে দাবদাব কূপ স্টেপওয়েল স্থাপত্যের সব বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। এর মধ্যে রয়েছে চারপাশে যা একটি চমৎকার জ্যামিতিক গঠনের একদম তলদেশ পর্যন্ত নেমে গেছে। আচ্ছা, তারপরে দ্য টেরাস হাউস
8 small intricately cut scenes between the set of steps. এই সিঁড়িগুলোর ধাপগুলো মাঝখানে বারান্দাগুলোতে 108টি ছোট ও জটিলভাবে খোদাই করা মন্দির বা উপাসনালয় রয়েছে। তিন দ্বারা তাহলে দ্য টেরাস হাউস, দ্য টেরাস হাউস 100 is small তাহলে এখানে বলা হয়েছে যে সিরিনস অর্থ কি, মানে যেগুলো মানে সিরিন শব্দের অর্থ হচ্ছে যে মনে করেন যে আপনার মানে ধর্মকর্ম পালনের স্থানকে বোঝায়। ইন্টিগ্রেটেড কাপ সিরিনস বিটুইন দ্য সেট অফ স্টেপস, এই সিঁড়িগুলোর ধাপগুলো মাঝখানের বারান্দাগুলোতে 108টি ছোট এবং জটিলভাবে খোদাই করা মন্দির বা উপাসনালয় রয়েছে। তারপরটা আমরা আসি, ইন দ্য ওল্ড রুইন টাউন অফ আবানেরি about 95 kilometers east of Jaipur is Chandabauri Bauri, one of the Indian oldest and deepest well. Aesthetically, it's perhaps one of the most dramatic. Jaipur limited purbe Avaneri নামক একটি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত শহরে চান্দবাকুয়া। তাহলে আমরা নান্দনিকতার দিক থেকে এটিও সম্ভবত অন্যতম একটি নাটকীয় নজর কাড়া নিদর্শন। আমরা এতটুকু পর্যন্ত যাই। তাহলে এই জায়গাটাকে আমরা অ্যারাউন্ড নেক্সট এত ড্রামাটিক এই জায়গাতে আচ্ছা, বাট in around Eto AD, next to the temple Harshad Mata, the Bauri comprise hundreds of zigzag steps that run along three of its sides, steeply descending Eto stores, resulting in striking geometric pattern when seen from afar. ঠিক আছে, তাহলে আমরা এখানে এটাকে এই স্টেপগুলো করার ফলে আমরা সহজে বুঝতে পারবো। নেক্সটে আমাদের প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে অনেক সহজ হবে জিনিসটা। আচ্ছা, তাহলে নাইট সাহেব, জি স্যার আসি। নাইট আছেন? আচ্ছা, তাহলে এবার আপনি এই পুরো প্যাসেজটার সামারিটা বলেন তো, যতটুকু বুঝছেন। এটা তো হয় যায়, আমার এটা তো অনেক বড়, যে তখন একটু না, আপনি যতটুকু বুঝছেন ততটুকুই বলেন। বয়ের কোনো কারণ নাই, আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ, এটা নিশ্চিত থাকেন। মূলত এই প্যাসেজটা পুরোটাই হচ্ছে স্টেপ ওয়াল সম্পর্কে, যেটা হ্যাঁ। হচ্ছে 1000 বছর আগে ভারতের উত্তর পশ্চিম অঞ্চল, হ্যাঁ। স্পেশালি হচ্ছে গুজরাট আর হচ্ছে রাজস্থানের একটা অতীব প্রয়োজনীয় জিনিস ছিল দৈনন্দিন জীবনের। তো 500 থেকে 5ম থেকে 7ম শতাব্দীতে গুজরাট এবং রাজস্থানের কিছু মানুষ এই মেথডটা খুঁজে বের করে, যার মাধ্যমে তারা তাদের প্রয়োজনীয় পানি, দৈনন্দিন কাজ, পশু পাখিকে খাবার খাওয়া, পানি খাওয়ানো, জমি চাষ করার কাজে ব্যবহার করতে এই পানিগুলো। এই স্টেপ ওয়াল গুলো স্থাপত্যের দিক থেকে অনেক জটিল ছিল, আর অন্যযুগে এই স্টেপ ওয়াল গুলো, এই কুয়াগুলোকে ধর্মকার্য, বিশ্রামের কাজে ব্যবহার করা হতো, কিন্তু শুধু নিচু জাতের মানুষ যারা, তারা এগুলো ব্যবহার করতে পারত না। গুজরাটে স্টেপ ওয়ালকে বলা হতো ভেব, আর রাজস্থানে বলা হতো বাউরি। স্টেপ ওয়ালস কিছু পরিমাণে দিল্লিতেও ছিল, কিন্তু অল্প পরিমাণে। কিছু এই স্টেপ ওয়াল গুলো কিছু গ্রামাঞ্চলে আছে এবং কিছু রাস্তার পাশে আছে, যেগুলো পথচারীরা বিশ্রামের কাজে ব্যবহার করে। এটার নাম হচ্ছে স্টেপ ওয়াল, কারণ এটা পাথরের উপর পাথর, মানে পাথর দিয়ে উপর থেকে একদম পানি নিম্ন গভীর পর্যন্ত চলে যাচ্ছে।
বৃষ্টির হুম। সময় এই ধাপের পরিমাণগুলো কমে আসছে, কারণ পানির লেভেল তখন উপরে আসছে। আর হুম। বৃষ্টি না যখন হতো না, তখন সিঁড়ির পরিমাণ অনেক বেড়ে যেত। হুম। কিছু কিছু স্টেপ ওয়ালস অনেক গভীর হতো, শত শত হুম। সিঁড়ি বেয়ে নিচে নামতে হতো। হুম। আর স্টেপ ওয়ালস গাড়িটা গুলোতে বুঝে বের করতে হবে। ছাউনি থাকতো, যা পানি পানি সংগ্রহকারীদের তীব্র গরম ভাগ থেকে করো সংখ্যা, ওই একে বাঁচাতো। ভাগ করো, 6 হুম। এর অন্যতম একটা দিক ছিল, এটা আহ, যুদ্ধের সময় ওর রক্ষা করতে, এবং চিরুনি বাটার চার্মিং একটা কথা ছিল, এটা কি? হুম। বলেন। এখানে বাটার চার্মিং একটা কথা ছিল, এটা একটু মনে নেই। হুম। বলেন। উম, তো এখন স্টেপ ওয়ালস গুলো আর ব্যবহার হচ্ছে না, কারণ ওয়াটার লেভেল হুম। অনেক নিচে চলে গেছে। এর কারণ হুম। হচ্ছে অনাবৃষ্টির কারণে অনেক নিচে চলে গেছে। রাজস্থানে হুম। 1996 থেকে 2004 সাল পর্যন্ত অনাবৃষ্টি হয়, হুম। যার যার ফলেই পানির লেভেল গুলো অনেক নিচে চলে গেছে। হুম। আহ, গুজরাটের রানী কি ভেভ, হুম। যেটা কুইন স্টেপ ওয়ালস নামে হ্যাঁ। গুজরাটের হুম। রাজধানী পাটনায় অবস্থিত, এটি একটি হুম। অন্যতম চমৎকার নিদর্শন। হুম। প্রথম শতাব্দীতে রানী উদয়মতী আহ, হ্যাঁ। রানী উদয়মতী এটি নির্মাণ করে, কিন্তু 11 শতাব্দীতে হুম। বন্যায় পলি মাটিতে এটি পুরো হুম। জমে যায়। কিন্তু 1960 হুম। সালের দিকে সিলড আপ হয়। হ্যাঁ। এএসআই হুম। ভারতীয় প্রত্নতাত্ত্বিক হুম। বিভাগ এটি হুম। সংরক্ষণ করে একদম প্রাচীন পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। 65 এক্স্যাক্টলি। মিটার দীর্ঘ, 20 মিটার চওড়া, 27 মিটার গভীর, এবং হুম। 500টি দেবদেবীর মূর্তি সহ একদম হ্যাঁ। ফুটিয়ে তোলে, একদম পুরোপুরি আর কি উদ্ধার করে। হুম। এটি 2001 সালে 7.6 মাত্রার ভূমিকম্প থেকেও রক্ষা পায়, 2001 হ্যাঁ। সালের জানুয়ারি। হুম। এমন আরো একটি মন্দির গুজরাটের আহ, গুজরাটের মোদেরা। মাধেরায় হুম। মধেরায় সূর্য মন্দিরের পাশে সূর্য কুণ্ড অবস্থিত, হুম। যা 1026 সালে রাজা ভীম সূর্য দেবতাকে সম্মানার্থে উপহার দেন। হুম। এখানে 106টি ছোট ছোট খোদাই করা মন্দির আছে আর হুম। কি। এটি হুম। একটি চমৎকার জ্যামিতিক গঠন। হুম। উম, আহ, যেমন আরো একটি মন্দির, আহ, আভানেরি নামক প্রাচীন হুম। ধ্বংসপ্রাপ্ত শহরে হুম। চাঁদ বাউরিতে হুম। অবস্থিত। এটি ভারতের অন্যতম প্রাচীন গভীর কুয়া। হুম। হুম। নান্দনিকতার দিক থেকে এটি সবথেকে অন্যতম নজর করা নিদর্শন। হুম। হুম। তারপরে বলেন। তারপরে স্যার প্যারাগুলো তো একটু দেখা যায়। তারপরে বলতেছেন না। জি স্যার। ঝর্ণা নাই না? না স্যার, ঝর্ণা আপু নাই, কে আছে আদিল আর? ভাই আছে। আদিল সাহ। এই যে হ্যাঁ, আদিল সাহ। হ্যাঁ, বলুন। আপনি আর পর থেকে বলুন। এই যে এখান থেকে বলুন, রাজস্থান থেকে বলুন। রাজস্থান রাজস্থানে প্রচুর পরিমাণ রয়েছে। জয়পুর থেকে 200 কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রাচীন শহর বুন্দি তার চমৎকার স্থাপত্যের জন্য সুপরিচিত, যার মধ্যে রয়েছে এক ধাপ কূপগুলো। এর মধ্যে অন্যতম বড় একটি উদাহরণ হলো রানীজি কি বাউরি, হ্যাঁ। যা 1699 সালে ওই অঞ্চলের রানী নাথাবাতী নির্মাণ করেছিলেন। জি। 46 মিটার গভীর, 20 মিটার চওড়া
এবং 40 মিটার দীর্ঘ। এই জটিল নকশায় খোদাই করা স্মৃতিস্তম্ভটি বুন্দি এলাকায় রানী নাথাবাদীর নির্দেশে তৈরি হওয়া 21টি বাউরি বা ধাপ কূপের মধ্যে একটি। হুম। জয়পুর দিল্লি মহাসড়কের ঠিক পাশেই অবস্থিত পুরানা কি বাউরি এখনো সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত রয়েছে। 1700 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে নির্মিত এই কুয়াটি 9 তালা গভীর, যার শেষ 2 তালা পানির নিচে ডুবে রয়েছে। মাটির সমতলে বা প্রবেশপথে 86টি স্তম্ভ বিশিষ্ট খোলা জায়গা রয়েছে, যেখান থেকে দর্শনার্থীরা 170টি সিঁড়ি বেয়ে একদম গভীরতম পানির উৎসের কাছে নেমে যান। আজ আচ্ছা। আজ বছরের পর বছর অবহেলার পর মধ্যযুগীয় প্রকৌশলের এই স্মৃতিস্তম্ভগুলোর অনেকগুলোকেই ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ রক্ষা করেছে, যারা দেশের সমৃদ্ধ ইতিহাসের অংশ হিসেবে এগুলো সংরক্ষণের গুরুত্ব স্বীকার করেছে। 1000 বছর আগে এই স্থাপত্যের বিস্ময়গুলোকে অবাক চোখে দেখার জন্য পর্যটকরা উত্তর পশ্চিম ভারতের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত কুয়াগুলোতে ভিড় জমাত। এই এই নিদর্শনগুলো প্রাচীন সভ্যতার বুদ্ধিমত্তা ও শৈল্পিক দক্ষতা এবং মানুষের বেঁচে থাকার জন্য পানির গুরুত্ব উভয় বিষয়কে আমাদের মনে করিয়ে দেয়। চমৎকার। তাহলে একটা বিষয় লক্ষ্য করেন, আমরা অথবা এই জিনিসটা মানে যেহেতু আপনারা মানে প্রাথমিক অবস্থায় মানে চেষ্টা করতেছেন, এগুলো একটু জটিল মনে হবে, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সবগুলো প্যাসেজ এরকম না। হ্যাঁ, তো আমার একটা বিষয় মাথায় রাখবেন যে এই আইএলটিএস এর রিডিং যে প্যাসেজ আছে, সবচেয়ে জটিল প্যাসেজের মধ্যে এটা হচ্ছে মনে করেন যে একটা অন্যতম জটিল প্যাসেজ। কথা বুঝতে পারছেন? হয়তো প্রথমে পড়ে গেছে, আপনারাও এই জিনিসটার মধ্যে পড়ে গেছেন। তো যাই হোক, আমরা তাহলে এবার প্রশ্নে যাই যে আসলে প্রশ্নের স্টেপটা আমরা কিভাবে সলভ করব। দেখেন, আমরা সেকশন 1-এর যে কোশ্চেনগুলো আছে, একটু কোশ্চেনের দিকে সবাই তাকাই। এখন আপনারা কতজন আছেন না ইচ্ছা? এখন আছে 8 জন। 8 জন এইরকম থাকবেন, কিন্তু আবার বাড়বে ইনশাল্লাহ। দেখেন, কোশ্চেন 1 to 5. Do the following statement agree with the information given in the reading passage? In boxes on your answer sheet, write true if the statement agrees with the information, false if the statement contradicts মানে কি? বিপরীত। contradicts মানে কি? বিপরীত। বলছে if the statement contradicts the information, যদি ইনফরমেশনটা স্টেটমেন্টের সাথে, স্টেটমেন্ট বলতে বোঝানো হইতেছে আপনার এই যে জিনিসটা আপনার মানে বলছে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট দ্য ইনফরমেশন, মানে এই যে প্যাসেজটা এটা হলো ইনফরমেশন, আর স্টেটমেন্টটা হলো যেই প্রশ্নটা কন্ট্রাডিক্ট করে। কি আমার কি আর 10 মিনিট আছে? স্যার 10 মিনিট আছে। আচ্ছা, আমরা আশা করি খুব দ্রুত শেষ করতে পারবো। এক্সাম্পল বলছে যে নট গিভেন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। এক্সাম্পল অফ এনশিয়েন্ট স্টেপওয়েলস ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই স্টেপওয়েলস কি মনে করেন যে আপনার সারা বিশ্বের মধ্যে দেখা যায়? না স্যার, ফলস। তাহলে ফলস। ঠিক আছে, যে আমরা ফলসই দিলাম। ঠিক আছে, তারপরে ধরেন এখানে কিন্তু এই ধরনের কোনো কথাই বলা হয় না যে এক্সাম্পল অফ এনশিয়েন্ট স্টেপলস ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এরকম ধরনের কোনো কথাই বলা হয় না। ঠিক আছে, আচ্ছা, ফলসই দিলাম আমরা। স্টেপলস হ্যাড এ রেঞ্জ অফ ফাংশনস, বলা যে এনশিয়েন্ট গুলো পাওয়া যায় ওই ইন্ডিয়ার গুজরাটের কথা বলাইছে। আচ্ছা, যাও, স্টেপলস হ্যাড এ রেঞ্জ অফ ফাংশনস ইন এডিশন টু দোজ রিলেটেড টু ওয়াটার কালেকশন। তো বলছে স্টেপলস হ্যাড এ কি রেঞ্জ অফ ফাংশন ইন এডিশন টু দোজ রিলেটেড টু ওয়াটার কালেকশন। তাহলে মূলত তো আমরা মূলত ওয়াটার কালেকশনের জন্য কি এই জিনিসটা, মানে এটা তো ওয়াটার কালেকশনের জন্যই করা হয়েছে, তাই না?
শূন্য। স্টেপলসটা নাইচার যোগফল কত জি হলো? স্যার, ওয়াটার কালেকশনের জন্য তাহলে এটা true। রেঞ্জ অফ ফাংশন এটার মানেটা কি? যোগফল 10,000 হলো। রেঞ্জ অফ ফাংশন। তিন দ্বারা কিন্তু রেঞ্জ অফ ফাংশন অর্থ হচ্ছে যে এই রেঞ্জ অর্থ হলো মানে মানে একটা নির্দিষ্ট মাপ, আর ফাংশন মানে হচ্ছে যে কার্যপ্রণালী। তো বলতে স্টেবলস হ্যাড এ রেঞ্জ অফ ফাংশন, এটার মধ্যে কি রেঞ্জ অফ ফাংশন আছে না, যে আপনার একটা স্টেপ বাই স্টেপ আছে না, ইন এডিশন টু দিস রিলেটেড টু দ্য ওয়াটার কালেকশন। কারণ এটার মধ্যে তো একটা স্থাপত্যের কারুকার্য আছে, আছে না? জি স্যার। আচ্ছা, দ্য ফিউ এক্সিস্টিং স্টেপওয়েলস, the few existing stepwells in Delhi are more attractive than those found elsewhere. তাহলে এটা তো ফলস। এটা ফলস স্যার। এরকম কথা কি বলা হয়েছে কোন জায়গায়? কোন জায়গায় বলা হয় নাই, তাহলে এটা নট গিভেন, মানে এরকম কোন কথাই বলা হয় নাই। এরকম স্যার এর বলা হয়েছে তো স্যার, কোথায়? একটা বলা হয়েছে না যে গুজরাটে যেটা আছে সেটা সবথেকে বেশি অ্যাট্রাক্টিভ, হ্যাঁ, আর কিন্তু এখানে তো বলতেছে দিল্লিরটা বেশি অ্যাট্রাক্টিভ, তাহলে এটা তো বিপরীতে গেল কথা। না, এখানে বলছে দ্য ফিউ এক্সিস্টিং স্টেপওয়েলস, মানে বলছে ফিউ এক্সিস্টিং স্টেপওয়েলস ইন দিল্লি আর মোর অ্যাট্রাক্টিভ দ্যান দোজ ফাউন্ড ইলসওয়্যার। তাহলে এখানে দিল্লিতে তো কমই আছে, এটা তো দ্য ফিউ এক্সিস্টিং স্টেপলস ইন দিল্লির মধ্যে কম আছে, আর মোর অ্যাট্রাক্টিভ দ্যান দোজ ফাউন্ড ইলসওয়্যার। কিন্তু এরকম কথা তো প্যাসেজের মধ্যে বলা হয় নাই যে দিল্লির যেগুলো আছে এগুলোর চেয়ে অন্য একটা জিনিস আপনার বেশি আছে। আচ্ছা, আমরা নট গিভেন দিলাম, এরপরে যাই, আমাদের সময় কম। ইট টুক ওয়ার্কার্স মেনি ইয়ার্স টু বিল্ড দ্য স্টোন স্টেপস ক্যারেক্টারিস্টিকলি অফ স্টেপওয়েলস। তা বলছে ইট ওয়ার্কার্স, নট গিভেন, হ্যাঁ আর এটা নট গিভেন মেবি। হ্যাঁ, এটা কারণ এরকম ধরনের কোনো কথাই আমাদের প্যাসেজে বলা হয় না। নাই। আচ্ছা, তারপরে আছে যে দ্য নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল, দ্য নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল ইন স্টেপওয়েলস অল্টার্ড মানে কি পরিবর্তন। তাহলে বলছে দ্য নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল ইন স্টেপওয়েলস অল্টার্ড ডিউরিং দ্য কোর্স অফ এ ইয়ার। তাহলে এই কোর্স অফ ইয়ারে কি মনে করেন যে আপনার এই নাম্বার অফ স্টেপস এর সংখ্যা কি কমে বাড়ে, এরকম কোনো কিছু আছে? না স্যার, এমন কোনো কিছু নাই। না, আছে। এখানে বলা হয়েছে একটা বিষয়, আপনি বুঝতে পারতেন কিনা আমি জানি না, বলা হয়েছে যে বৃষ্টি যখন সময় হয় তখন কিন্তু আপনার স্টেপওয়েলস এর এই যে দ্য নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল ইন স্টেপওয়েলস অল্টার্ড ডিউরিং দ্য কোর্স অফ এ ইয়ার। কারণ বৃষ্টির সময়টা বাড়ে, আর বৃষ্টি যখন হয় না তখন এটা কি তখন কমে, না বৃষ্টি না যখন হয় না তখন তখন বাড়ে। বাড়ে, হ্যাঁ, আর বৃষ্টি হলে পরে তখন কমে। তখন এটা ট্রু। আচ্ছা, আমাদের নেক্সটে আসি 6 নম্বরে। 6 নম্বরে বলা হয়েছে কি যে অ্যান্সার দ্য কোশ্চেন বেলো, চোজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার, রাইট ইউর অ্যান্সার ইন বক্সেস অন ইউর অ্যান্সার শিট। হুইচ পার্ট অফ সাম স্টেপওয়েলস প্রোভাইডেড শেড ফর পিপল। তাহলে কি মানে ইয়া দেয়, মানে শেড দেয়, নাহিদ মনে আছে? জি স্যার, প্যাভিলিয়ন মনে আছে? প্যাভিলিয়ন What types of serious climatic event which took place in southern Rajasthan in mentioned in the Richter but in the articles? এটা কি? আর্থকুক। বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার। এটা হচ্ছে যে সরি, এখানে কি বলছে? হোয়াট টাইপস অফ সিরিয়াস ক্লাইমেটিক ইভেন্ট, দ্য ক্লাইমেটিক ইভেন্টস হুইচ টুক প্লেস ইন সাউদার্ন রাজস্থান ইজ মেনশনড ইন এ আর্টিকেল। এটা কি ইয়া হবে না আপনার, এই যে ড্রট হবে না, এরকম কিছু হবে না, খরা? হোয়াট টাইপস অফ সিরিয়াস ক্লাইমেটিক বলা হয়েছে যে মানে এটা ড্রট হওয়ার সম্ভাবনা আছে। DROEST এই সংখ্যা হু আর frequent visitor to staples nowadays, টুরিস্টরা, টুরিস্ট। আচ্ছা, তারপরে আপনারা আসেন, আর কয় মিনিট আছে বলেন তো? তাহলে আমরা অ্যান্সারের মধ্যে ক্লিক করি। 4 মিনিট আছে। আমরা অ্যান্সারের মধ্যে ক্লিক করে বাকিটা আমরা পরবর্তীতে করব।
দেখেন এখানে আমাদের ফলস ফলস, ট্রু ট্রু, নট গিভেন, আমরা একটা বানানে ভুল করছি, পেভিলিয়ন্স, উচ্চারণ হবে পেভিলিয়ন্স, ডট ঠিক আছে, টুরিস্টও বানান বলেছি, ঠিক আছে, TURIST, টুরিস্ট প্লুরাল হবে। আচ্ছা, তারপর বাকিগুলো তো আমরা করি নাই, ঠিক আছে না? তাহলে নাইট চাপ এখানে আমরা কোথায় আছি? হ্যাঁ, তাহলে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটার অ্যান্সার কিন্তু আপনি ইচ্ছা করলে এখান থেকে এক্সপ্লেনিং করে শুনতে পারবেন। আমরা যেটা ভুল করছি ওটাই দেখবো। যেমন এখানে বলছে যে প্যাভিলিয়ন্স, আমরা অ্যাড যুক্ত করলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আর টুরিস্ট বানানটা আমাদের ভুল হয়েছে, TURISTS, টুরিস্ট, অ্যাড যুক্ত করলে হচ্ছে। তাহলে এখন আমরা যখন আবার রিটেক এখানে যতটুকু পর্যন্ত করছি এবং আমাদের লিঙ্কটা শেষ হলে পরেরটা করব, আমরা অন্তপক্ষে একটা প্যাসেজ ভালো করে বুঝবো আজকে। সবাই কিন্তু যাইবেন না, সবাই অবশ্যই মানে থাকবেন সাথে, ঠিক আছে? নাইট চাপ। আচ্ছা, জি স্যার। আমাদের আরো 2 মিনিট 30 সেকেন্ড আছে, তাহলে আমরা বাকিগুলো করার চেষ্টা করি। আচ্ছা, যতটুকু তাহলে এখানে বলছে যে আপনার এই স্টেপ ওয়েলস, এখানে বলছে যে কোশ্চেন এত, কমপ্লিট দ্য টেবল, চুজ ওয়ান ওয়ার্ডস এন্ড অর নাম্বার ফ্রম দ্য প্যাসেজ ইটস অ্যান্সার, রাইট ইউর অ্যান্সার ইন এ বক্সেস ইন ইউর অ্যান্সার শিট। রানী কি বা, তো লেট এরিভেন সেঞ্চুরি, অ্যাজ এ মেনি এত ইয়ার্স এত, restored in এত, excellent condition despite the dash of এত। তাহলে এখানে কি হইতে পারে? এক্সিলেন্ট কন্ডিশন despite the dash of এত। তাহলে এখানে উপরে গিয়েছে আদার্স নোট, কি হইতে পারে এখানে বলেন তো? মানে অ্যাড করে দিছি এখানে আপডেট, মোটামুটি আপডেট তো এখানে স্যার, দেয়। ডিসপাইট দা এখানে 13 জানুয়ারি। তারিখ নাকি জানুয়ারি অফ 2001। বলছি। আর আমি তো রিসেন্টলি মনে করি ওনার যে ভাই, আচ্ছা, ওনার সাথে সাক্ষাৎ আমরা জানুয়ারি দিলাম। ইয়ে পাচ্ছি না। আমি ওনাকে বলছিলাম ঠিক যে আছে। ভাই আমার কিছু না হয়, তারপরে আসেন যে পেমেন্ট দিয়ে আপনি ছেড়ে দিলাম, আমার তো সুরাকুণ্ড সমস্যা, আমার ব্যক্তিগত এত, স্টেপস অন দ্য ড্যাশ প্রডিউস জিওমেট্রিক প্যাটার্ন। তাহলে এখানে কি হবে বলেন তো? ধানমন্ডি থেকে হচ্ছে আপনার ওনার যে বাসা, আপনার বেইলি রোডে বিজয়নগরে, ওইখানে যে আমি স্পেশাল সাক্ষাৎ করেছি। স্টেপস অন দ্য ড্যাশ, উনি বলছে ভাই দিবে স্টেপ ওয়াল হতে পারে। এদিকে সুমন সাহেব, স্টেপ ওয়ালস। ইন্ডিয়ান যিনি বস, ওনারা তো আচ্ছা, স্টেপ ওয়ালসই আমরা দিলাম। এখন সবাই মিলে বাংলাদেশে মানে দেখেন একটা গ্রুপ আছে 100-র উপরে। আচ্ছা, তারপরে এখানে আসছে যে সবাই মোটামুটি looks more like ড্যাশ দেন এ ওয়াল। 15 তারিখ। তাহলে এখানে কি হতে পারে বলেন? এখন ডেট তো উনি অনেকগুলাই দিল, এখন তো ওনার ভাই যেটাই বলছে ভাই সমস্যা বলেন ওটাই ই করবো। আমার কথা হলো যে সময় আমাদের বলেছি ভাই যে বিশেষ করে আপনি একটা যদি স্যার, ordinary দেন। মানে ক্লিয়ার করে দেয়, এটা বলছে। এখন বিষয় আছে শুনুন, এখন আমি ওনাকে মানে ভয়ও দেখাইছি ভাই যদি এই বিষয়টা ঝামেলা তারপরে আসেন যে আমি মোটামুটি মনে করি আমাদের যে 1 মিনিট লেস দেন 1 মিনিট সময় আছে, মামলা মোকদ্দমা অর্ডিনারি দিলাম। করবো। এখন আচ্ছা, CID তে হ্যাজ কথা ড্যাশ বলতে উইথ বলছে, প্রোভাইডেড ভিউ টু দ্য স্টেপস। আপনারা কি এটা কিসের কথা বলা হয়েছে? স্যার, ওই মানে আমরা প্রিভিলেন্স আমি তো ওনার টাকা দিচ্ছি আর ফরেক্স রিলেটেড এটা বারান্দার কথা বলা হয়েছে, বারান্দা, হ্যাজ এ বারান্দা। যে আপনি কেন টাকা দিলেন, মানে কিভাবে টাকা দিলেন, মানে কোন চুক্তি, কোন পারপাস, এদিকে মনে করেন যে আমরা একটু কট খাই যাচ্ছি, যার কারণে আইনগতভাবে পদক্ষেপ নিতে পারতেছি না স্ট্রংলি।